প্রিয় শিক্ষার্থীরা, আরটিএল লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমরা আজকে থার্মোডাইনামিক্সের মজার একটা টপিক শিখব, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। সাধারণত তাপকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। তো এই যে আমরা তাপকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করব, তো এই জিনিসটা নিয়ে আমরা আজকে ক্লাসে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। আচ্ছা, প্রথমে হচ্ছে গলনাঙ্কটা কি? গলনাঙ্ক হচ্ছে একটা কঠিন পদার্থকে আমি সম্পূর্ণরূপে তরলে রূপান্তর করতে চাচ্ছি, তাহলে যে তাপের প্রয়োজন পড়বে বা যে তাপমাত্রার দরকার পড়বে সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ কি হয়? সম্পূর্ণরূপে গলে একদম পানি হয়ে যায়। আচ্ছা, স্ফুটনাঙ্ক তাহলে কি? স্ফুটনাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় এই তরল পদার্থটা কি করবে? বায়বীয় হতে শুরু করবে অথবা ফুটতে শুরু করবে। এক কথায় পানিটা কি করবে? ফুটতে শুরু করবে। তো এটা পানির ক্ষেত্রে শুধু না, যে কোনো তরল পদার্থ হতে পারে। এখন পানির ক্ষেত্রে যদি আমরা পানির ক্ষেত্রে বলি, তাহলে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা যদি স্বাভাবিক তাপমাত্রা থাকে। এখন সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করবে, কিন্তু আমরা জানি পাহাড়ের উপরে কি বায়ুচাপ অনেক কম থাকে, তাই না? বায়ুচাপ কম থাকার কারণে কিন্তু নিঃশ্বাস নিতে সমস্যা হয় পাহাড়ের উপরে, অনেক উঁচুতে। তো ওখানে যেহেতু বায়ুচাপ কম, তাহলে বায়ুচাপের সাথে এই তাপমাত্রার একটা সম্পর্ক আছে, যার কারণে পানি ওই পাহাড়ের উপরে খুব কম ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে 100 হওয়ার আগেই, 100 ডিগ্রি হয়নি তার আগেই পানিটা ফুটতে শুরু করে দেয়। তার মানে সেখানে বায়ুচাপ কি থাকে? কম থাকে, সেজন্য। তো একইভাবে আমরা পানির ক্ষেত্রে শুধুমাত্র বলতে পারি, তোমাদের দুটো জিনিস দেখাবো, শোনো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমি একবার বলতে পারি হচ্ছে বরফ, আরেকটাকে বলতে পারি হচ্ছে পানি। কিভাবে বলতে পারি? আসলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই পানি থাকে, আবার বরফও থাকে। তার মানে যখন মাইনাসে চলে যাবে, -1 হবে, তখন তো সেটা বরফ, শিওর সেটা বরফ। কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সর্বশেষ যে অবস্থাটা, সেটা হচ্ছে বরফের মধ্যে পড়ে। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 ডিগ্রি সেলসিয়াস যেটা হচ্ছে যে পানির পর্যায়ে বলা যায়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস যখন একদম 1-এর কাছাকাছি, যাবে ভাব, ঠিক ওই অবস্থাটা হচ্ছে পানি। তাহলে মাঝখানেটা কি? মাঝখানে হচ্ছে সে সুপ্ত তাপ নিয়েছিল, সেটা সামনে আমরা পড়াশোনা করব। আচ্ছা, এখন দেখবো সুপ্ত তাপ কি। এখানে অনেক কথা লিখে রাখছি আর কি, তোমরা সেটা পড়ে নিও, আমি তোমাদেরকে সহজ করে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে সুপ্ত তাপ হচ্ছে এমন একটা তাপ যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা পরিবর্তন আবার কিভাবে হয় না? যেমন ধরো 50 ডিগ্রি বললাম, তাহলে 50 ডিগ্রিও থাকবে, শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন হবে। এখন 50 থেকে 50 না বলে আমরা যদি বরফের ক্ষেত্রে বলি, কিছুক্ষণ আগে বলছি, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বরফও আছে, আবার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু পানিও আছে। খুব আশ্চর্য বিষয় এবং অবাক করা বিষয়। পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পাওয়া যায়, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিও পাওয়া যায়। তুমি বলবা এটা আবার কি ধরনের কথা? বিষয়টা এরকমই, ঠিক আছে? আগের বার বলছি, যদি না বুঝে থাকো তাহলে জিনিসটাকে আর একটু আবার বলবো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ে যে -1, -2 ডিগ্রি সেলসিয়াস, এগুলো সব তো বরফ, তাই না? একদম বরফ, টোটালি বরফ, তুষারপাত বলতে পারি আর কি, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে যখন 1 ডিগ্রি সেলসিয়াস, -1 হয় নাই কিন্তু -1-এর কাছাকাছি, তো তুমি তাকে কি বলবা? সে -1 হয় নাই, তাহলে 0 ডিগ্রি আছে কিন্তু বরফের কাছাকাছি চলে গেছে। আরেকটা হচ্ছে ও 0 ডিগ্রি পরে কি আছে? 1 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি, তো সেটা হচ্ছে পানি, একদম তরল পদার্থ। তাহলে যখন 0 ডিগ্রি সেলসিয়াস 1-এ যায় নাই কিন্তু কাছাকাছি, ঠিক ওই অবস্থাটা কি? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের ওই অবস্থাটা কিন্তু পানি বলবো আমরা, তাই না? সেই অবস্থাটা হচ্ছে পানি বা তরল পদার্থ। শুধু তাই না, আমরা এখান থেকে 100 ডিগ্রির কথাও বলতে পারি। 100 ডিগ্রি সেলসিয়াস আর 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু পানি হয়, আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কি জানি? এটাকে ভাপ হতে শুরু করে, পানিটা কী হবে? ফুটতে ভাপ হতে শুরু করে। তার 100 ডিগ্রি অবস্থায় পানির দুটো অবস্থা। তাহলে খেয়াল করে দেখো দেখি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি লিখছি, আবার বলতেছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাপস। তার তাপমাত্রা কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে তাপমাত্রা পরিবর্তন হয়নি, কিন্তু শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে। এই জন্যই আপনার নামই হচ্ছে অবস্থার পরিবর্তন, অধ্যায়ের নাম হচ্ছে অবস্থার পরিবর্তন। তার 100 ঠিক আছে, কিন্তু এ হচ্ছে পানি, এ হচ্ছে বাষ্প। একে আমি ধরতে পারতেছি না, উড়ে চলে যাচ্ছে, আর এ তরল পদার্থ, আমি তাকে ধরতে পারতেছি।
ধরলে লাভ নেই, হাত পুড়ে যাবে, কারণ গরম পানিতে 100°C তাপমাত্রা। তাহলে সংজ্ঞাটা আমি বলতে পারি যে এই জিরো মানে বরফ থেকে পানি অথবা পানি থেকে বাষ্প, কিন্তু তাপমাত্রা সেম থাকতেছে, ঠিক এমন অবস্থায় এই পানি থেকে বাষ্পতে রূপান্তর করতে যে তাপের প্রয়োজন পড়তেছে এই তাপকেই বলা হয় সুপ্ত তাপ। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। অর্থাৎ বরফ থেকে পানি অথবা পানি থেকে বাষ্প, তাপমাত্রা সেম থাকতেছে, কিন্তু সেম হলেও তো আমাকে পানি থেকে বাষ্প বানাতে হচ্ছে। তা যেহেতু আমি পানি থেকে তাকে বাষ্প বানাবো, এতে যে তাপের প্রয়োজন পড়বে সেটাই হচ্ছে আমাদের সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপটা কি? আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে সুপ্ত তাপের যে সংজ্ঞা তোমাদেরকে বললাম, সেম টু সেম, কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই যে বললাম যে বরফ থেকে পানিতে রূপান্তর করবো আমরা, তাহলে বরফ থেকে যখন আমি পানি বানাচ্ছি, এখন আমি এই বরফ কি এখানে 100 কেজি ছিল, নাকি হচ্ছে মাউন্ট এভারেস্টের মনে করো যে টনকে টন বরফ ছিল, নাকি শুধুমাত্র হাতে নেওয়ার মতো অল্প পরিমাণ বরফ ছিল? প্রশ্ন আসে না? তাহলে এটা কিন্তু লিমিট নাই, মানে সুপ্ততাপ হচ্ছে এখানে কোনো পরিমাণ বলা নেই, কিন্তু আপেক্ষিক সুপ্ততাপ মানে হচ্ছে পরিমাণ বলা থাকবে। মানে পরিমাণটা কত এখানে বলে দিচ্ছে, দেখো একক ভর, সেটা তুমি যদি হচ্ছে MKS পদ্ধতির কথা বলো তাহলে হচ্ছে 1 কেজি বলতে পারো, 1 কেজি, অথবা CGS পদ্ধতির ক্ষেত্রে 1 গ্রাম। আচ্ছা, আমরা সব কিছু আমরা কেজিতে পড়তেছি, MKS পদ্ধতি যাকে বলে কেজিতে, তাহলে আমি বলতে পারি 1 কেজি। তার মানে 1 কেজি বরফকে পানিতে রূপান্তর করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে আপেক্ষিক সুপ্ত তাপ। তার মানে পরিমাণটা ফিক্সড, আর সুপ্ত তাপের ক্ষেত্রে পরিমাণটা ফিক্সড না। চলো আমরা একটা স্লাইড দেখি যেখানে সুন্দর করে লিখে রাখছি আমি। দেখো, সুপ্ত তাপ হচ্ছে পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য মোট তাপ। এখন সেটা যত তাপ লাগুক, আর অবস্থার শুধু পরিবর্তন হবে, ঠিক আছে, কোনো ভর উল্লেখ করা নেই। অন্যদিকে আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে একক ভরের জন্য সুপ্ত তাপ। আচ্ছা, এর এককটা দেখো, যেহেতু শুধুমাত্র মোট তাপটা এখানে হিসাব করা হচ্ছে, তার একক হচ্ছে জুল। কারণ আমরা জানি তাপ শক্তি, তাপ কিন্তু না, তাপের একক হয়তো বা বলতে পারো যে হচ্ছে তাপের একক আবার জুল কি করে হয়, তাপের একক জুল না, বরং হচ্ছে তাপ মানে ডেল কিউ, মানে তাপ শক্তি। বুঝতে পারছো এখানে? তো তাপ শক্তি, আমরা জানি শক্তির একক কি, শক্তির একক কি, জুল না? শক্তির একক জুল, সেই শক্তি থেকে জুল শব্দটা আসছে। বুঝতে পারছো? এখন তাহলে এর একক হচ্ছে জুল। আর খেয়াল করে দেখো, আপেক্ষিক সুপ্ত তাপের একক কি, জুল পার কেজি। জুল পার গ্রাম তুমি বাদ দাও, আমরা জুল পার কেজি বলি। তাহলে জুল পার কেজি মানে কি, জুল পার কেজি। তার মানে কি 1 কেজি বরফকে পানিতে রূপান্তর করতে যে তাপের প্রয়োজন হয়, অথবা 1 কেজি 100°C তাপমাত্রা পানিকে আবার 100°C তাপমাত্রাতেই এই বাষ্পে পরিণত করতে যে তাপের প্রয়োজন। তার মানে কেজি উল্লেখ থাকবে, 1 কেজি, ঠিক আছে, ফিক্স থাকবে যে 1 কেজি কি করতে হবে, ওই 1 কেজির পরিমাণটাই হিসেব চাইছে, ওটা হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে সাধারণত 4 প্রকার, মোট 4 প্রকার আর কি। হ্যাঁ, তো আমরা এখানে 2 প্রকার দেখবো, কারণ আমরা পানির ক্ষেত্রে দেখলাম, পানির ক্ষেত্রে দেখতে পেলাম যে হচ্ছে একটা 0° থেকে 0°C। তা 0° হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বরফ। তাহলে আমরা বরফ থেকে 0°C তাপমাত্রা কী করছি, আমরা পানিতে রূপান্তর করতে পারছি। তাহলে একবার তাপমাত্রা পরিবর্তন হয় না, 0°C একবার বরফ, আবার 0°C তাপমাত্রা একবার পানি হয়েছে, তাই না? তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে মাঝখানে যে তাপের প্রয়োজন পড়তেছে সেটা হচ্ছে আপেক্ষিক সুপ্ত তাপ। তো গলনের আপেক্ষিক সুপ্ত তাপটা হচ্ছে যে বরফ থেকে পানি গলাইতে, মানে কঠিন থেকে তরল বানাইতে যে তাপটা প্রয়োজন সেটা হচ্ছে গলনের মধ্যে রাখছে, মানে আলাদা করছে আর কি, ঠিক আছে, দুইটা, একটা হচ্ছে আলাদা করছে। আবার পরে দেখা বলছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, একে প্রকাশ করা হয় LV দ্বারা। এটার সংখ্যাটা কিরকম জানো, মানে বাষ্পীভবন, তার মানে কি, আমরা পানির ক্ষেত্রে বলি, তাহলে 100°C তাপমাত্রার পানিকে আমরা কি করব, 100°C তাপমাত্রা কি করবো, বাষ্পে রূপান্তর করবো, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়। তার মানে এটা হচ্ছে আমাদের পানি, আর এটা হচ্ছে কি আমাদের বাষ্প। ঠিক এই মুহূর্তে যে তাপটা প্রয়োজন পড়বে এটাকে বলা হয় পানির বাষ্পীভবনের আপেক্ষিক তাপ, মানে নাম দিচ্ছে এটা হচ্ছে বাষ্পীভবন, আর এর নাম দিচ্ছে কি, গলন, যেহেতু বরফ থেকে পানি হচ্ছে, যে গলতেছে আর কি। তাহলে কতটুকু তাপ প্রয়োজন পড়বে সেটা আমাদের হিসেব করে বের করতে হবে। এখন যেহেতু যুগ পাল্টে গেছে, আধুনিক হয়ে গেছে, তো বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ করছে, করার পর তারা এটা বের করছে। পানির ক্ষেত্রে তারা একদম বের করছে, তো তোমরা এটাকে মুখস্থ করে নিতে পারো, MCQতে আসতে পারে। সেটা হচ্ছে কি, যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 3,36,000 জুল কেজি ইনভার্স। একদম মুখস্থ করতে পারো, যদিও তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে, মানে এমন না যে পরীক্ষা দেওয়া থাকবে না, প্রশ্নে লেখা থাকে, তারপরে মুখস্থ করে নিতে পারো যে 3,36,000 জুল কেজি ইনভার্স।
এর অর্থ কি? এর অর্থ তোমরা এখান থেকে পড়ে নিও, ঠিক আছে? মূলত বরফ গলনের, এই যে আমি 0 থেকে এই বরফটাকে পানিতে বানাইলাম, এতে আমার কতটুকু শক্তি লাগছে? এতে আমার তাপ শক্তি লাগছে কত? 3,36,000, 3,36,000, দেখছো? এত জুল কেজি ইনভার্স। তো এটা তোমরা মুখস্থ করে নিতে পারো। একইভাবে সেমভাবে বাষ্পী ভবনের আপেক্ষিক সূত্রতাপ মানে LB। তাহলে আমরা পানির ক্ষেত্রে বলি, কারণ যেহেতু পানিটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো পানির ক্ষেত্রে এই পানিকে আমরা এই 100 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি ভাপসে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমার কতটুকু শক্তি লাগবে? 22,68,000। দেখো 22,68,000 জুল কেজি ইনভার্স। এই দুটো জিনিস মুখস্থ করতে পারে। একটা হচ্ছে গলনের আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে 3,36,000, আর হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে যদি আমরা পানিকে ভাপসে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে মাঝখানে আমাদের তাপ প্রয়োজন পড়বে হচ্ছে 22,68,000 জুল কেজি ইনভার্স। এখন আমরা দেখবো খুব মজার একটা পড়া, যে কিউ সমান সমান ms ডেল থিটা। এই কিউ সমান সমান ms ডেল থিটার একটা সূত্র। তাহলে এই সূত্রে কিউ তো আমরা বুঝলাম যে কিউ হচ্ছে তাপ শক্তি, তাই না? তাপ শক্তি মানে কি? তাপের একক জুল, এই যেখানে লেখা আছে, সমস্যা নাই। এমও বুঝলাম, ডেল থিটাও বুঝলাম, কিন্তু এই যে এস মানে কি? এস জিনিসটা কি? এস হচ্ছে আপেক্ষিক তাপ বলা হয়। এটাকে কি বলা হয়? আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলা হয় এসকে। আমি তোমাদেরকে সহজ করে বলি, এখানে তো অনেক মোবাইল লেখা আছে। এটা হচ্ছে, ধরো কোনো একটা পদার্থের আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করতে চাই। যেমন ধরো এখানে কি আছে? 50 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে, হ্যাঁ? তো আমি কি করব? এটাকে 51 ডিগ্রি সেলসিয়াস বানাবো। তাহলে এই যে 50 থেকে 51 বানাইলাম, তাহলে এই যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি পরিবর্তন করলাম, এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করার জন্য কি পরিমাণ আমার তাপ শক্তির প্রয়োজন? কিউ মানে কি? তাপ শক্তি। তাহলে কি পরিমাণ আমার তাপ শক্তি প্রয়োজন, এটি হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, এটা হচ্ছে এস। এখন তার মানে বুঝতে পারলাম যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করতেছি আমরা, তাহলে তাপ শক্তি কত? তাহলে বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকম হয়। আর পানি যেহেতু আমাদের সচরাচর সবাই ব্যবহার করি আমরা, তো সেজন্য পানির ক্ষেত্রে আবার সেটা বের করে ফেলছে বিজ্ঞানীরা। সেটা কিভাবে? যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করতে এস মানে 4200 জুল কেজি ইনভার্স ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পানির এসের মান, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার মান হচ্ছে 4200। একদম মুখস্থ করে ফেলবা, পানির এস মানেই 4200, পানির এস মানেই 4200। তাহলে আশা করতেছি তোমরা কিন্তু এই সূত্রটা ভুলবে না, হ্যাঁ? তাহলে কিউ সমান সমান কত? ms ডেল থিটা, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র। কোথায় কোথায় লাগে? তার মানে পানির যখন আমাদের পরিবর্তনের কথা বলবে, যেমন ধরো কথা শুধু 1 ডিগ্রি না, যদি বলা হয় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তখন আমি কি করব? ধরো 50 ডিগ্রি বলছে, 50 থেকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি রূপান্তর করতে চাই। তাহলে 50 থেকে 100, তাহলে মাঝখানে কি করবো আমি? যদি বলে কতটুকু তাপ লাগবে, তাহলে আমরা কি করবো? তাহলে কিউ সমান সমান ms ডেল থিটা, এই সূত্রটা কি করবো? আমরা ইউজ করবো, ঠিক আছে? এই যে যেমন ধরো একটা অঙ্ক দেখাই তোমাদের, এই দেখো একটা অঙ্ক, মানে আমি তোমাদের জন্য পড়ানোটা সহজ হয় সেজন্য আমি একটা অঙ্ক নিয়ে আসছি, হ্যাঁ? অঙ্কটা বোঝার চেষ্টা করো। কি বলছে অঙ্কটাতে? বলছে 5 কেজি পানিকে, তাহলে আমি এখানে একটা কাজ করি, হেয়ার ডাটা লিখি, হেয়ার ডাটা, ঠিক আছে? হেয়ার ডাটা বলছে 5 কেজি পানিকে, তাহলে পানির ভর কত? 5 কেজি হচ্ছে পানির ভর। তো বলছে 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রি তাপমাত্রায় রূপান্তর করতেছে, মানে পানিকে আমি কি করব? 20 থেকে 50 নিয়ে যাব। তাহলে বলো দেখি তাপমাত্রার পার্থক্য কতটুকু হলো? 50 - 20 মানে কত? 30 ডিগ্রি সেলসিয়াস না? বলো পানির তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই প্রশ্নের কি দেওয়া আছে? দেখো এ সমান সমান দেওয়া আছে, এ সমান দ্বারা কত দেওয়া আছে? 4200 জুল কেজি ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে এবার আমরা দেখবো যে বলছে যে কত তাপ শক্তির প্রয়োজন হবে, তাহলে আমরা কিউ এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এখান থেকে কিউ এর মানটা বের করতে বলছে। তাহলে এখন আমরা একটা সূত্র জানি, তাই না? বলো দেখি সূত্রটা কি? আমরা জানি কিউ সমান সমান কি? ms ডেল থিটা। তাহলে এখানে কিউ এর মানটা আমরা বের করব সমান সমান এম এর মান আমরা জানি 5 কেজি ইন্টু এস এর মান কত? 4200, হ্যাঁ? 4200। আচ্ছা আমরা একটা কাজ করি, একক সহ লিখি, কেমন? দেখো একক সহ লিখবো, এম এর মান হচ্ছে 5 কেজি আর এস এর মান হচ্ছে 4200 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস ইন্টু ডেল থিটা সমান কত পাইছি আমরা? 30 ডিগ্রি সেলসিয়াস। দেখো 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে 5 কেজি হবে, তাই না? কেজিটা বসে দিলাম। চলো তাহলে এবার আমরা গুণ করে দিই, কত হয়? এই কেজি কাটা, এই ডিগ্রি সেলসিয়াস আর এই ডিগ্রি সেলসিয়াস নিচে নিচে কাটা, তার মানে একক গুলা কাটা দিলাম, হ্যাঁ? এবার দেখো তাহলে কি দেখতেছে? 5 গুণন 4200 গুণন 30, তারপরে এই জুল আছে না, জুল, এই জুলটা এখানে থাকলো, দেখছো? তাহলে কিউ এর একক যে জুল, সেটা কীভাবে বের হয়েছে আশা করি তোমরা বুঝতেছো। কখনো যদি তোমরা একক ভুলে যাও, তাহলে এইভাবে সবগুলো একক বসাই দিয়ে কাটাকাটি করলে দেখবা যে তুমি নির্দিষ্ট
এককটা পেয়ে গেছো। এখান থেকে যা আসবে সেটাই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। তাহলে এবার আমি তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে একটা বরফ থেকে বাষ্পীভূত হওয়া পর্যন্ত বিভিন্ন রকম যে তাপ শক্তি প্রয়োজন পড়তেছে সেটার একটা গ্রাফ দেখাবো। চলো, এটা গ্রাফ হবে না, বরং বলতে পারি ডায়াগ্রাম। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা বরফ নিলাম। হ্যাঁ, এই যে বরফ নিলাম, তাহলে বরফটা কতটুকু ধরি, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ, সে কিন্তু -10 ডিগ্রিতে হয়ে আছে। কেমন? একে আমি কি করব, একদম একদম গরম করতে করতে বাষ্প বানিয়ে ফেলাবো। ঠিক আছে, চলো আস্তে আস্তে আগাই আমরা। তো বরফ থেকে আমি যদি বাষ্প বানাতে চাই তাহলে আমাকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করবে। মানে আমি হুট করেই মানে ক্লাস 1-এ পড়তেছি, ক্লাস 1 থেকে কি আমি এসএসসি পরীক্ষা দিতে পারবো? পারবো না। আমাকে কি করতে হবে, ক্লাস 1 থেকে আস্তে আস্তে 2-তে, 3-তে, 4-এ, তাই না? এবার একটা সময় কী করতে হবে, 5-এ সমাপনী পরীক্ষা দিতে হবে, 8মে যেতে হবে, 8মের রেজাল্ট লাগবে, 8মের সার্টিফিকেট দিয়ে 9ম শ্রেণীতে ভর্তি হইতে হবে, তারপরে না তুমি এসএসসি পরীক্ষা দিতে পারবা। এইভাবে আমরা একটা পথ অবলম্বন করে সামনের দিকে আগাবো। তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমি তাপ দিই তাহলে সেটা কী হবে জানো, সেটাকে আমার কী করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ বানাইতে হবে। তাহলে আমরা বরফ বানাবো, কিন্তু সেটা কিসে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ বানাতে হবে। আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে বরফ বানাতে হবে। ওকে, এবার আমরা কি করব, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ বানাই ফেলছি, এবার এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরেকটা অবস্থা কি, পানি। এবার আমার তাকে কী করতে হবে, পানি বানাইতে হবে। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, এই পানি বানাবো আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ একটা অবস্থা, তারপরে মাঝখানে কে কাজ করবে, সুপ্ততাপ কাজ করবে, সুপ্ততাপ। তাহলে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। দেখো, এই পানি থেকে এবার আমি কি বানাবো, পানি থেকে কী করবো, আমি এবার আবার পানি বানাবো। সেটা কত ডিগ্রি পানি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তাহলে পানি থেকে পানি বানাচ্ছি কি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বানাবো। ঠিক আছে, এবার এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমি কী করবো, এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী করবো, আমি বরফ বাষ্প বানাবো। ঠিক আছে, দেখো লিখি বাষ্প। এই যে বাষ্প বানালাম, সেটা কত, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বাষ্প রূপান্তর করলাম এবং সেটা বাষ্পিত হয়ে গেল। এবার বলবো তাহলে 100 ডিগ্রি পরেও তো একটা অবস্থা থাকতে পারে। হ্যাঁ, হতে পারে। যেমন ধরো আমি এখানে পানির গল্প বললাম, পানির গল্প না বলে এটা তো কেরোসিন হতে পারতো, তরল তো আরও পদার্থ গ্লিসারিন হতে পারতো। সেক্ষেত্রে ধরো যদি আরও এরো অবস্থা থাকতো, আমি যদি পানির ক্ষেত্রে লিখছি তাহলে পানির শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকুই, কারণ 100 ডিগ্রি পরে পানি কিন্তু ভাপস হয়ে চলে যাচ্ছে। তারপর তুমি মনে করো আমি ওই ভাপসাকে আটকে ওর ভিতরে আবার তাপ দেবো, দেখি কী হয়। সেক্ষেত্রে কী হবে, তাহলে এখান থেকে তোমার কী হবে, তাহলে এই লাস্ট পর্যায়ে এখান থেকে তাহলে কী হবে, লাস্টের দিকে কী হবে, তুমি এটাকে কী করলা, আবার তাপ দিলা এবং তুমি তাকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বানাবা আর কি। ঠিক আছে, এরকম একটা প্ল্যান করছো। তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, চলো আমরা এখানে পরিবর্তনটা দেখি। তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা আস্তে আস্তে আগাই, যে আমাদের সূত্র ছিল 2টা, তাই না? 1 নম্বর সূত্র কী ছিল, 1 নম্বর সূত্র ছিল যে তাপ শক্তি যে কোনো কিছুর ক্ষেত্রে যখন তাপমাত্রা পরিবর্তন বলবে সর্বনিম্ন হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি বলুক, 50 ডিগ্রি বলুক বা 100 ডিগ্রি বলুক, এই যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কি সূত্রটা কী শিখছিলাম আমরা, সূত্র বের করার নিয়ম হচ্ছে, তাপ বের করার নিয়ম হচ্ছে Q = ms ডেল থিটা, অর্থাৎ ভর এবং আপেক্ষিক তাপ এবং তার তাপমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে সেটা দিয়ে আমরা সরাসরি Q এর মানটা বের করতে পারি। Q মানে তাপ। ঠিক আছে, আর 2 নম্বর সূত্র কী শিখছি আমরা, Q = mLb। এই যে খেয়াল করে দেখো, এখানে শিখাইছিলাম, দেখো এই যে যেখানে যে গলনের আপেক্ষিক সুপ্ততাপ, অর্থাৎ শুধুমাত্র 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমি 0 ডিগ্রি সেলসিয়াস বানাবো তাহলে এই মাঝখানে কি কাজ করবে, LF কাজ করবে। এবং আমরা কিন্তু মুখস্থ জানি যে LF হচ্ছে কত, যে 3,36,000 জুল কেজি ইনভার্স, এটা আমরা জানি। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তর করবো তখন আমার এই গলনের আপেক্ষিক সুপ্ততাপ কাজ করবে। আচ্ছা, আমাদের 2 নম্বর সূত্রটা কি, 2 নম্বর সূত্র হচ্ছে Q = mLF। mLF মানে কি, যখন আমি শুধুমাত্র 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করব তখন আমার এটা কাজ করবে, মানে তখন আমার ওখান থেকে তাপ শক্তি বের করার নিয়ম হচ্ছে Q = mLF। এই সূত্র দিয়ে কতটুকু তাপ সেটা বের করতে হয়। কেন, কারণ তখন সূত্রতাপ কাজ করে, তাপমাত্রা পরিবর্তন হয় না। তুমি এখন ঘাড়তারামি করে বলতে পারো, কেন আমি কেন এই সূত্র ইউজ করতে পারবো না, কেন, কী জন্য ইউজ করতে পারবো না? কারণ হচ্ছে, তোমাদের কারণটা বলি। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ আছে, তুমি এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি রূপান্তর করতে চাচ্ছ। আচ্ছা, তুমি যদি এখন তাপ শক্তি Q = ms ডেল থিটা এই সূত্রটা ইউজ করো, তাহলে কী ঘটনা ঘটবে, ধরি m এর মান হচ্ছে 5 কেজি, s এর মান কত, পানির জন্য 4200। আচ্ছা, ধরলাম তাপমাত্রা পরিবর্তন কতটুকু, তো তাপমাত্রা হচ্ছে 0 ছিল বরফ, 0 থেকে আমি 0 ডিগ্রি বানাইছি পানি, তাহলে কী হবে, 0 থেকে 0 হবে। তো 0 থেকে যদি মাইনাস করে দাও তাহলে তো পুরো জিনিসটা 0 হয়ে যাবে।
সুতরাং এখানে তাপমাত্রা পরিবর্তন কাজ করে নেয়, তার মানে তোমাকে এমন কিছু নিয়ে আসতে হবে, তাপ তো অবশ্যই কাজ করছে, তা না হলে এই বরফ থেকে পানি কী করে হইলো? তাহলে এখানে যে কাজটা কাজ করে, তাপ কাজ করে, সেটাকে বলা হয় সুপ্ত তাপ। এই সুপ্ত তাপকে বলা হয় কি MLF। এই সূত্রতে তোমার এখান থেকে কিউ এর মানটা বের করতে হবে। আর একটা কথা হচ্ছে কি, যদি তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তোমাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ মানে বাষ্প বানাতে বলে, মানে পানি থেকে তোমাকে বাষ্প বানাতে বলে, তখন কি কাজ করবে? এখানে আরেকটা সুপ্ত তাপ কাজ করবে। তো এটাকে আলাদা করার জন্য আমি এর নাম কি দিব? MLV বলবো। এই LV মানে কিন্তু মুখস্থ, দেখো এই যে কিছুক্ষণ আগে পড়াইছি। LV মানে কি দেখো, এই যে এখানে লেখা আছে, একটা হচ্ছে গলনের আপেক্ষিক সূত্রতাপ, আরেকটা কি, আরেকটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ, একে বলা হচ্ছে LV। এবং এর ক্ষেত্রে নির্দিষ্ট যে 22,68,000 জুল কেজি ইনভার্স ওয়ান। তোমাদের বলছিলাম মুখস্থ করতে, মানে পানির ক্ষেত্রে এই জিনিসটা মুখস্থ করে ফেলবা, অথবা পরীক্ষা প্রশ্ন সাধারণত দেওয়া থাকে। তাহলে আমি 3 নম্বর সূত্রকে বলতে পারি যে এটা কি, কিউ সমান সমান MLV। ঠিক আছে, এইটা কিন্তু সেম, একই রকম, দুটো কিন্তু একই রকম, বাট তারপরে আমি তোমাদেরকে আলাদা করে বুঝাইলাম। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে মানগুলো বসাই। আচ্ছা, তাহলে প্রথমত আমরা দেখি, চলো এখানে কি বলছে, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ আছে। বরফটাকে আমি কি করব, 0 ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর করব। তাহলে এই যে তাপমাত্রার বড় একটা পরিবর্তন হয়েছে, তাহলে এখান থেকে আমি যদি এখানে রূপান্তর করতে চাই, তাহলে আমার সূত্রটা কি হবে? এখানে সূত্রটা হবে কি, যেখানে লিখি সূত্রটা হবে Q1, নাম দিলাম কি, Q1 সমান সমান MS ডেল থিটা। তাহলে এই সূত্র দিয়ে আমরা এখান থেকে Q1 এর মানটা বের করব। পরে আসো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, তার মানে কি, এখানে বরফ থেকে পানি তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, তাহলে সূত্র কোনটা? এই যে 2 নম্বর সূত্র। তাহলে এখান থেকে আমরা কি করব, Q2 মান বের করব। তাহলে Q2 মান কত হবে? Q2 হবে এখান থেকে ML, কি হবে, F হবে, তাই না, QMLF। আর LF এর মান যদি না দেওয়া থাকে, আমরা তো মুখস্থ আছে, তাই না, ওই মুখস্থ মান বসাই দিয়ে এখান থেকে কতটুকু তাপ গ্রহণ হচ্ছে, কতটুকু তাপ গ্রহণ হচ্ছে কারণে সে বরফ থেকে পানি হইলো, সেটা আমরা এখান থেকে বের করব। তৃতীয়ত কথা দেখো তো, এই যে এটুকু দেখো, তাহলে পানি থেকে পানি, অর্থাৎ 0 থেকে 100 ডিগ্রি, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, মানে 0 থেকে 100 হয়ে গেছে, তাহলে তাপমাত্রার যে বড় একটা পরিবর্তন হয়েছে, এই জন্য আমি এখানে কি বলতে পারি, তাহলে একে বলতে পারি Q3 সমান সমান MS ডেল থিটা। ঠিক আছে, তাহলে এটুকুর জন্য তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কত, মানে কতটুকু তাপ প্রয়োজন পড়বে, এই কিউটাকে বলা হয় গৃহীত তাপ বা বর্জিত তাপ, যে কোনো একটাকে বলা যেতে পারে। সে যেহেতু পানিটা 100 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছে, তার মানে কি, সে তাপ গ্রহণ করছে, নিচ থেকে আমি তাপ দিছি অবশ্যই, তাই না? আচ্ছা, তাহলে এটুকু আমরা বুঝলাম। এবার চলো, তাহলে এটুকু কী হবে, 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তার মানে এটা পানি ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর আবারও তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র কী হয়েছে, ভিতরে সুপ্ত তাপের প্রয়োজন পড়ছে। তাহলে সেই সুপ্ত তাপ কত? তাহলে সেটাকে আমি দিলাম হচ্ছে Q4। তাহলে Q4 সমান কত হবে এখান থেকে, তাহলে বলতে পারি LFB, অর্থাৎ এই যে দেখো 3 নম্বর সূত্র যেটা, সেটা আমাদের ওখানে বসবে। আর লাস্টে কি আছে দেখো তো, লাস্ট হচ্ছে 100 ডিগ্রি থেকে আমি 150 ডিগ্রি সেলসিয়াস বানাবো। এখন পানির ক্ষেত্রে কিন্তু 100তে বাষ্প হয়ে যাচ্ছে, পানি না হয়ে যদি অন্য কোনো পদার্থ হইতো, সেক্ষেত্রে 150 ডিগ্রি সেলসিয়াস রূপান্তর করতে গেলে আমরা সূত্র কী হইতো, তাহলে আমরা সূত্র বলতাম Q5 সমান সমান MS ডেল থিটা। যেহেতু 100 থেকে 150 হয়েছে, তাপমাত্রা পরিবর্তন, বড় একটা পরিবর্তন হয়েছে, তাহলে এর নাম দিব আমরা কি, সূত্র হচ্ছে MS ডেল থিটা। এবার যদি আমাকে বলা হয় যে তাহলে হচ্ছে এই -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা, মানে বরফটা 150-এ রূপান্তর হতে, তাহলে কি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন পড়ছে, মানে মোট তাপ শক্তি। তাহলে আমি বের করতে পারবো না মোট তাপ শক্তি কত, দেখো তো। তাহলে আমি বলতে পারবো যে মোট তাপ শক্তি হচ্ছে, মানে মোট তাপ শক্তি মানে QT সমান সমান কি বলতে পারি আমরা, Q1 প্লাস Q2 প্লাস কি বলতে পারি Q3, তাই না, প্লাস Q4, আর লাস্টেটা কী হবে, Q5। তাহলে সবগুলোকে যদি আমি যোগ করে দিই, যেটা আসবে সেটাই কিন্তু আমাদের মোট তাপ শক্তির প্রয়োজন পড়ছে, এটা আমাদের আনসার হবে। আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক দেখব, কেমন, দেখো আমরা একটা অঙ্ক করাই দেবো, আর একটা তোমাদের বাড়ি কাজ। এই প্রশ্নটাতে কি বলছে দেখো, এই প্রশ্নে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি আছে এখানে, বলছে 500 গ্রাম। তাহলে 500 গ্রাম মানে, তাহলে এখানে ভর হচ্ছে 0.5 কেজি, কেমন, তাহলে 0.5 কেজি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি আছে, একটা বাষ্প আছে, তাহলে একটা বাষ্প, তাহলে বাষ্প লিখলাম। তো বাষ্প কী করছে, ঘনীভূত হয়ে, মানে তাপ বর্জন করছে, এক কথায় তাপ বর্জন করছে, বর্জন করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তর হয়েছে। তাহলে আমরা একে যদি কী করতে চাই, দেখো তো, এই 100 ডিগ্রি থেকে যদি আমরা 30 পর্যন্ত নিতে চাই, তাহলে 2টা স্টেপ ফলো করতে হবে। কথা হচ্ছে, প্রথমে বাষ্প থেকে কী হতে হবে, পানি হতে হবে তাকে, এই যে বাষ্প থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হতে হবে, পানি হতে হবে আগে।
তার মানে সে এই বাষ্প থেকে লাফতে 30 ডিগ্রি হতে পারবে না। তাই কী করতে হবে, আগে তাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হতে হবে। এই পানি হওয়ার পরে তারপরে তাকে কী করতে হবে, তারপরে তাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হতে হবে, পানিতে রূপান্তর হতে হবে। তাহলে এটাও পানি, এটাও পানি, কিন্তু 30 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে গেলে তাকে আগে কী হতে হবে, ভাবসকে এই পানিতে মানে মাঝখানে কী হতে হবে, ওই যে সুপ্ততাপ বলছিলাম, সেই সুপ্ততাপে রূপান্তর হয়ে ধীরে ধীরে ওই পর্যন্ত পৌঁছাতে হবে। এখন কথা হচ্ছে, দেখো তো বলছে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে কি দেওয়া আছে, পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে 4200 জুল কেজি ইনভার্স কে ইনভার্স। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে এখানে আছে কেলভিন, তখন ছিল ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হতে পারে তো এটার জন্য কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই তোমাদেরকে বলি। যেমন ধরো পানির ক্ষেত্রে তোমাদেরকে বলি, এই যে এখানে কি আছে, আচ্ছা 0 ডিগ্রি থেকে বলি, দেখো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা পানি তুমি 30 ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর করবা। আচ্ছা বলো দেখি তাপমাত্রার পার্থক্য কতটুকু, ডেল থিটা সমান কতটুকু? তাহলে 30 - 0 মানে কি 30 ডিগ্রি সেলসিয়াস বলবা, তাই না? আমি যদি বলি 30 ডিগ্রি সেলসিয়াসকে এই ক্ষেত্রে 30 ডিগ্রি ক্যালভিনও বলা যায়, তুমি কি বিশ্বাস করবে? এখন তো বলবা যে সেলসিয়াসের সাথে ক্যালভিনের তো 273 ডিগ্রি মানে পার্থক্য, তাহলে হওয়ার কথা কেমন ছিল? হওয়ার কথা ছিল 30 যোগ 273, তাই না? এত হওয়ার কথা ছিল না, কিন্তু না হয়ে এটাকে আমি ক্যালভিন বলতেছি। কেন কেন ক্যালভিন বলতেছি? কারণটা হচ্ছে, চলো আমরা 30 ডিগ্রি সেলসিয়াস যারা বুঝবা না তোমাদেরকে আমি এটাকে হুবহু এখানে কনভার্ট করে দেখাই। তাহলে এখানে আছে সেলসিয়াস, আমি এটা ক্যালভিন বানাবো, তাহলে সবগুলো ক্যালভিন বানাবো। তাহলে ক্যালভিন বানাতে কী করতে হবে, 273 দ্বারা যোগ করতে হবে, তাহলে 273 ক্যালভিন, ঠিক আছে। এটাকে আমি কী করবো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 30 ডিগ্রি সেলসিয়াস, একে আমি ক্যালভিন বানাবো। তাহলে কী হবে, এখানে 30 যোগ 273, তাহলে কত হচ্ছে, এখানে 30 যোগ 273 হচ্ছে, তাই না? তার মানে এটাও ক্যালভিন হয়ে গেল, আমাদের এটাও ক্যালভিন হয়ে গেল। তো এখন আমি যদি তাপমাত্রা পার্থক্য বের করতে চাই, তাহলে আমাদের কী হবে, তাপমাত্রা পার্থক্য বের করতে গেলে তাহলে এখানে আছে 273 আর এখানে কত আছে, আচ্ছা আমরা এখান থেকে করি, উল্টা করে করি, তাহলে 30 + 273টা আছে, এখান থেকে আমার আগেরটা মাইনাস করতে হবে। আগেরটা কত, 273, এই যে মাইনাস করে দিলাম। তো দেখো তো এটা কাটা দিলাম, তাহলে শুধু 30 থাকে না, শুধু 30 থাকলো। তাহলে তাপমাত্রা পার্থক্য বললে ক্যালভিন আর সেলসিয়াসে আহামরি কোনো পার্থক্য থাকে না, দুটোই সমান থাকে, ঠিক আছে, এটা হচ্ছে তার প্রমাণ। তো এই জন্য আমরা এখান থেকে ক্যালভিন হোক আর যাই হোক একটা দিয়ে করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবার আমাদের চলো কি, এবার প্রশ্নটা কী বলছে, যে প্রশ্ন বলছে যে জলীয় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে কত তাপ বর্জন করতে হবে। প্রশ্ন করছে কত তাপ বর্জন করতে হবে, তার মানে তোমার কী বের করতে বলছে, কিউ এর মানটা বের করতে বলছে, ঠিক আছে, কিউ এর মান তোমাকে বের করতে বলছে। আচ্ছা এই বাষ্প থেকে আমি যদি পানি বানাতে চাই তাহলে আমরা কী করবো, এখান থেকে এম এল কী বানাবো, ভি এম এল ভি সূত্র না, কিউ এর সূত্র কি, এটা Q1 সমান কত, এম এল ভি। আচ্ছা আর পানি থেকে আমি পানি বানাবো তাহলে কী করবো, এখানে Q2 সূত্র মানে কি এম এস ডেল থিটা। আর এর তাহলে কী সূত্র হইলো, একটু ভালো করে লিখি, আর Q1 হচ্ছে এম এল ভি, ঠিক আছে। তা চলো আমরা এখানে মানটা বসাই দিই। তাহলে বলছে মোট কত তাপ বর্জন করতে হবে, তাহলে বর্জিত তাপ, কেমন, এই যে বর্জিত তাপ সমান। আচ্ছা বর্জিত তাপ তাহলে জিনিসটা কি, মনে রাখবা যখন বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় চলে আসবে অবশ্যই এখানে তাপ কী হয়েছিল, বর্জন হয়েছিল, এটা মনে রাখবা। আর কম তাপ থেকে যদি বেশি তাপের দিকে যায় তাহলে আমরা বুঝতে পারবো তাপ গ্রহণ করছে, মানে নিচ থেকে অথবা সাইড থেকে তাপ দেওয়া হয়েছে। এবার বর্জিত তাপ মানে কিউ, তাহলে কিউ সমান কী হবে, এখানে Q1 + Q2, ঠিক আছে। তাহলে Q1 এর মান কত, এখানে এম এল ভি, তাহলে আমি এম এল ভি লিখলাম প্লাস এম এস ডেল থিটা লিখলাম। এখন কথা হচ্ছে এই অঙ্ক করতে গেলে কীভাবে আলাদা করা লাগবে, এত করা লাগবে না, তুমি একবারে করে দিবা। তুমি এগুলা করার কিছু দরকার নাই, তুমি এই লাইন না করে তুমি একবারে বলবো যে কিউ সমান এই যে এই লাইন করবো, দেখাচ্ছি যে কিউ সমান এই যে এখান থেকে এই লাইনটা করবা, এম এল বি, এম মানে 0.5, তাহলে 0.5 গুণন এল বি মানে কত, এ দেওয়া আছে এই যে 2.26 × 10⁶, এটাকে বলা হয় 22,26,000 জুল কেজি ইনভার্স। তাহলে বসাই দিই যে 2.26 গুণন 10⁶, তাহলে আমার কিন্তু এম এল বি শেষ। এবার প্লাস দিলাম এম এস ডেল থিটা, তাহলে এম এর মান কত দেখো তো, এম এর মান 0.5 হচ্ছে, তাহলে 0.5, এস এর মান হচ্ছে 4200, আর ডেল থিটা মানে কত, এখানে 100 থেকে 30, তাহলে এখানে লেখো যে 100 মাইনাস কত 30, এই যে 100 মাইনাস 30। এবার ব্রেকেটটা ক্লোজ করে দাও, দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করবা, যা আসবে তাহলে এটাই তোমার হচ্ছে সেই কাঙ্ক্ষিত বর্জিত তাপ, মানে এতটুকু তাপ তোমাকে কী করতে হবে, বর্জন করতে হবে।
তো যদি সে অঙ্কটা বুঝতে পারো, হ্যাঁ, তাহলে তোমাদের এটা হচ্ছে বাড়ি কাজ, তোমরা আমাকে করে উত্তর কত হয় সেটা তোমরা হচ্ছে কমেন্ট বক্সে আমাকে দিবা আর কি, ঠিক আছে? সেম অঙ্ক, সেম সহজ অঙ্ক। এই যে বরফকে আমরা 120°C তাপমাত্রায় পানিতে রূপান্তর করবো, অঙ্কটা করবা, করে আমাকে কমেন্টে বলে দিবা যে কত উত্তরটা কত হয়, ঠিক আছে? এই অঙ্কটা করবা, নিজেরা করবা, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রায় কয়েক বছর অন্তর অন্তর কিন্তু ডুয়েটের পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই চ্যাপ্টারটার বাকি অংশটুকু আমরা সম্পূর্ণরূপে একদম ক্লিয়ার করে দেবো তোমাদের।